রহস্য গল্প চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকের গল্প তারকনাথ তান্ত্রিক যোগেশ্বরী রহস্য। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তারকেশ্বর যোগেশ্বরী রহস্য। লেখক শতদ্রু ঘোষ, সহযোগিতায় সুমন্ত দাস, দীপশিকা, পোস্টার ডিজাইনার জিৎ দেবনাথ। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার বিকেলে টিপটিপ বৃষ্টির মধ্যেই কিশোরী ছাতা নিয়ে এসে হাজির। জুলাই মাসের শেষে মনটা তাড়ানাথ তাড়ানাথ করলেও পকেটের অবস্থা ভালো নয় বলে বেরোবো না ভাবছিলাম। কিশোরীর গলা পেয়েই জামা গলিয়ে বাইরে এলাম। দেখলাম ওর হাতে একটা বড় মিষ্টির বাক্স। ও বলল, চলো, অনেক দিন তারানাথের কাছে যাওয়া হয়নি, অনেক দিন ওর গাল গল্পও শোনা হয়নি। আজ হাতে কিছু টাকা এসেছে হঠাৎ করে, তাই ভাবলাম ওনার সাথে দেখা করে আসি। কিভাবে পেলে টাকা? আর বলো না, আমার অফিসের সামনে একজন লটারির টিকিট বিক্রি করে। তুমি তো জানো আমার এসব অভ্যাস নেই। সেদিন হলো কি, অফিস যেতে একটু দেরি হয়ে যাওয়ায় মোড় থেকে রিক্সা ভাড়া করলাম, কারণ ওই দিন অফিসে বড় সাহেবের আসার কথা। রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি খুচরো নেই, তাই 100 টাকার একটা নোট ভাঙানোর জন্য বাধ্য হয়েই ওর কাছ থেকে একটা 2 টাকা দিয়ে লটারির টিকিট কিনলাম। সেই লোক 2 দিন আগে এসে খবর দিল আমার নাকি 1000 টাকা প্রাইজ লেগেছে। বাদটা দিয়ে ওই 700 মতন পেয়েছি। তাই ভাবলাম তোমায় সুসংবাদটা দেই, আর তারানাথের ওখানেও একবার যাই। আর এই মিষ্টির বাক্সটা চট করে বৌঠানের হাতে দিয়ে আসো তো। তুমি নিজে হাতে দাও, তোমার বৌঠান খুশি হবে। কিশোরী মিষ্টির বাক্স দিয়ে বাইরে বেরিয়ে এলো। আমরা ট্রামে চললাম। তারনাথের বাড়ির সামনে এসে কিশোরী 2টো পাসিং শোয়ের প্যাকেট কিনল। তার আগে ও 1 ঠোঙাভর্তি গরম তেলে ভাজা আর চারির জন্য একটা পুতুল কিনেছিল। চারি একবার আমায় এই বিদেশি পুতুলের কথা বলেছিল, কিন্তু দামের জন্য কিনতে পারেনি। টিপটিপে বৃষ্টিটা তারনাথের বাড়ি ঢোকার আগেই ঝমঝমে পরিণত হয়েছিল। আমি ছাতা বন্ধ করে ঘরে ঢুকে দেখলাম তারানাথ চোখ বুজে কি যেন চিন্তা করছে। কিশোরী চারির হাতে পুতুল আর তেলে ভাজা তুলে দিলে সে নাচতে নাচতে ভেতরে চলে গেল। তারানাথ হঠাৎ বলে উঠল, আচমকা লটারি পাওয়াটা কিন্তু এক ধরনের ভবিতব্য। কিশোরী লটারি পেয়েছে, তা আপনি টের পেলেন কি করে? তারানাথ কোনো উত্তর না দিয়ে আমার হাত থেকে পাসিং শোয়ের প্যাকেট 2টো নিয়ে তার থেকে একটা ধরিয়ে 1 মুখ ধোঁয়া ছাড়ল। ঝড়ে বক মরে, ফকিরের কেরামত বাড়ে। তারানাথ কোনো উত্তর দিল না। আমি বললাম, আচ্ছা, আমরা যখন ঘরে ঢুকলাম দেখলাম আপনি চোখ বুজে এক মনে কি যেন চিন্তা করছিলেন। আজ অনেক দিন বাদে হঠাৎ যোগীশ্বরীর কথা মনে পড়ছিল, তাই তাকে ধ্যানে মনে করার চেষ্টা করছিলাম। কে এই যোগীশ্বরী? এর নাম তো আগে কোনোদিন শুনিনি। এর কথা আগে বলিনি, কারণ এর সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি সাধনার পথে আসিনি, বুঝলে। আমার এক মাসতুতো দাদা একবার এক গুরুত্বপূর্ণ কাজে আমাকে পাঠিয়েছিলেন। তখন আমার সাথে এর আলাপ হয়, তাই কোনোদিন এর আগে ওর কথা বলা হয়নি। আমি গল্পের গন্ধ পেয়ে বসে পড়লাম। আমার দেখা দেখি কিশোরীও। এমন সময় চারি তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে ঘরে ঢুকলো, সাথে আমাদের আনা গরম গরম তেলে ভাজা। একটু বাদে আমি চা এনে দিচ্ছি। খেতে থাকো, খেতে থাকো, খেতে খেতেই কথা হবে। আমরা গরম তেলে ভাজা আর মুড়ি খেতে লাগলাম। তারানাথ একটা ফুলুরি একেবারে মুখে পুরে সেটা চিবিয়ে বলা শুরু করলো, আজ থেকে প্রায় 50-55 বছর আগের ঘটনা। আমার বাউন্ডুলের স্বভাব যাতে কাটে, সেজন্যে আমাকে তখন কলকাতায় আমার মাসতুতো দাদার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যদি সে আমার কোনো হিল্লে করতে পারে এই ভেবে। আমার সেই দাদা তখন কলকাতায় এক সোনার দোকানে ম্যানেজারি করে। দোকানের মালিক মানে বড়বাবুর খুব বিশ্বাসী ছিল দাদা। টাকা পয়সা বা সোনা দানা অনেক সময়ই দাদার হাতে দিয়ে বাবু পাঠাতেন। বড়বাবুর দোকান কলকাতার বউবাজারে হলেও ওনাদের সোনার আদি ব্যবসা বর্ধমানে।
বর্ধমানে ওনাদের দুটো গয়নার দোকান আর সোনার গয়না বানানোর কারিগরদের কারখানা ছিল। সেটা ওনার ভাই মানে ছোট বাবু সামলাতো। ছোটখাটো অর্ডার কলকাতায় বসে বানালেও বড় অর্ডার আসলে বড়বাবু সেটা বর্ধমান থেকেই বানিয়ে নিয়ে যেতেন। আসলে কলকাতায় মজুরি বেশি দিতে হতো কারিগরদের, তাই তিনি এভাবেই ব্যবসা চালাতেন। এই সোনার উপর বাঁট বা বর্ধমানের কারিগরদের মজুরি বেশিরভাগ সময় বড়বাবু নিজেই বর্ধমানে গিয়ে দিয়ে আসতেন। তবে উনি আটকে পড়লে দাদাকে পাঠাতেন। এরকম হলে দাদা বর্ধমানে কারিগরদের কাজ বুঝিয়ে হুগলির মহেশের নিজের বাড়িতে চলে আসত। তখন মহেশ প্রায় গ্রাম বলা যেতে পারে। এখনকার মতো এত উন্নতি হয়নি, তখন যোগাযোগ ব্যবস্থাও এখনকার মতো এত ভালো ছিল না। দাদা তারপর ৩-৪ দিন মহেশের বাড়িতে কাটিয়ে গয়না তৈরি হলে বর্ধমান থেকে গয়না নিয়ে সোজা কলকাতা। না হলে তো দাদা সারা বছর কলকাতার দোকানের পাশে মেসে থাকত। সেটা ছিল সেপ্টেম্বর মাস, মানে ভাদ্র মাস। বিয়ের মরশুম নয় যদিও, তবে এক মারোয়ারি ব্যবসায়ী সূত্রে তার বন্ধুর মেয়ের বিয়েতে গয়না তৈরির বড় অর্ডার আসলো। রাজস্থানের এক মারোয়ারি ব্যবসায়ী তার মেয়ের বিয়ের গয়না এখান থেকে বানিয়ে নিয়ে রাজস্থানে চলে যাবেন। বোঝো তাহলে কত বড় ব্যবসা। সামনে রগরানে বিয়ে হলেও এখনই 15 দিনের মধ্যে তাকে সব গয়না সাপ্লাই দিতে হবে। তাই ঠিক হলো হালকা গয়নাগুলো কলকাতায় বানানো হবে, আর ভারী জড়োয়া মকরমুখী বালা আরও বেশ কিছু গয়না বর্ধমান থেকে বানিয়ে নিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় 50 ভরির গহনা। বড়বাবুর কেন জানি না আমায় খুব পছন্দ হলো। উনি ভেবেছিলেন বউবাজারে আর একটা দোকান কিনে সেখানে আমায় ম্যানেজারিতে লাগিয়ে দেবেন। দাদার কাছে কিছুদিন ম্যানেজারি শিখলাম। এদিকে বর্ধমানে সোনা নিয়ে যাওয়ার আগে আর এক বিপত্তি। দাদার আবার তখন খুব শরীর খারাপ হলো, ধুম জ্বর যাকে বলে, বুঝলে। হাসপাতালে দিলে তো ভালো হয় এমন অবস্থা। তাই সোনা আর বেশ কিছু টাকা পয়সা নিয়ে আমি কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে মহেশে টেলিগ্রাম করে দিলাম যে আমি দাদার বদলে 2 দিন বাদে মাসির বাড়ি আসব বলে। যাওয়া আসা সব মিলিয়ে এই 1 সপ্তাহের কাজ। তখন তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। তখন হাওড়া থেকে ট্রেনে বর্ধমানে এসে তারপর বাসে করে আরও 1 ঘন্টা যেতে হতো। হাওড়া থেকে বিকেলে ট্রেনে চাপলাম, কিন্তু তালান্ডুর পর ট্রেনের ওভারহেডের তার ছেড়ে এক বিপত্তি। শেষে সেই ওভারহেডের তার ঠিক করে ট্রেন চালুর পর বর্ধমান স্টেশনে যখন নামলাম, শেষ বাসটা অনেকক্ষণ আগেই চলে গেছে। সঙ্গে এত সোনার টাকা পয়সা। ছোটবাবু ওদিকে চিন্তা করছে। আমি ঠিক করলাম আজ রাতেই যেভাবে হোক ছোটবাবুর কাছে যেতে হবে। শেষে অনেক খুঁজে একটা গরুর গাড়ির ব্যবস্থা করলাম। প্রথমে সে কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে যখন বললাম আজ রাতের মধ্যে পৌঁছে দিতে পারলে ডবল ভাড়া আর কালকে সকালের খোরাকি দেব, তখন সে ওখানকার একজনকে রাজি করালো। সে গাড়িটা দেবে, তবে চালাবে অন্য লোক। গাড়ি ভাড়া বাবদ সে কিছু পয়সা নেবে। অগত্যা তাতেই রাজি হলাম। রাত প্রায় 10টা। গরুর গাড়িতে চেপে বসলাম। সাথে সামান্য কিছু মুড়ি মুড়কি আর বাতাসা ছিল। ভাবিনি এত রাত হবে, তাই সঙ্গে বেশি খাবার নিইনি। যেটুকু সঙ্গে আছে তাই খেতে খেতে চললাম। সঙ্গে তো 7 রাজার ধন রয়েছেই। তবে আমার সাধারণ পোশাক দেখে কারো পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার কাছে কি আছে। এমন সময় চারি একটা থালায় 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। চায়ের কাপে চুমুক দিয়ে
তারানাথ আবার বলা শুরু করলো। খেতে গিয়ে খেয়াল করিনি গাড়োয়ান বেটা কখন যেন পাকা রাস্তা ছেড়ে মাটির রাস্তা ধরেছে। পাকা রাস্তা দিয়ে বাস যায়। তাই গাড়োয়ানকে বললাম, এ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ? সে প্রথমে কোনো উত্তর দিল না। শেষে একটু মেজাজ দেখিয়ে আবার বলতেই বেটা নির্বিকার ভাবে উত্তর দিল, আগে বাবু, পাকা রাস্তা দিয়ে যেতে গেলে সকাল হয়ে যাবে। এটা কাঁচা রাস্তা ঠিকই, তবে মাঝরাতের মধ্যে ঠিকই পৌঁছে যাবেন বাবু, আমারে বিশ্বাস করুন। আমিও আর কিছু না বলে জল খেয়ে গাড়ির ছইয়ের মধ্যে খড়ের বিছানায় একটু গা এলিয়ে দিলাম। মাটির রাস্তা দিয়ে চলেছি। আশেপাশে কোনো আলো নেই, শুধু গরুর গাড়ির সামনে একটা লণ্ঠন বাঁধা। সেই হলুদ মৃদু আলোয় জোয়াল কাঁধে নিয়ে পথ চলছে বলদ দুটো। চারিদিকের পরিবেশ একদম নিস্তব্ধ। শুধু বলদ দুটোর গলায় বাঁধা ঘণ্টা দুটোর ঠুং ঠুং আওয়াজ না পেলে মনে হতো বিশ্ব চরাচরে কেউ বুঝি আর জেগে নেই। কিছুক্ষণ পর একঘেয়েমি কাটানোর জন্যে গাড়োয়ানকে জিজ্ঞাসা করলাম, ভাই, তোমার কাছে তামাক আছে? তামুক সে কোথায় পাবো বাবু? যদি চান তো বিড়ি দিতে পারি। বলে সে এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই আমার দিকে এগিয়ে দিল। যদিও আমি বিড়ি বিশেষ খাই না বিশ্রী গন্ধের জন্যে, তবু নেশাটা চাগার দেওয়ায় অগত্যা তাই ধরিয়ে নিলাম একটা। গাড়োয়ানও আমার দেখা দেখি বিড়ি ধরালো। তার জ্বালানো দেশলাইয়ের আগুনে লোকটার মুখ দেখলাম, যা এতক্ষণ ভালো করে দেখিনি। লোকটার মুখ ভয়ঙ্কর রকমের ক্রূর। রোদে পোড়া কালো মুখের মধ্যে চোখের দৃষ্টিটা দেখলেই মনে হয় সারাক্ষণ লোকটা কিছু একটা ফন্দি এঁটে চলেছে। তার উপর তার মুখে বাম গালের ওপর বড় একটা কাঁটা দাগ, সেটা মুখের বীভৎসতাকে আরো বাড়িয়ে তুলেছে। জায়গাটা খুব অন্ধকার, আশেপাশে কোনো লোকজন নেই, একেবারে নির্জন। মনে মনে ভাবলাম, ভয় পেলে চলবে না। দাদা আমার সাথে একটা স্প্রিংয়ের ফলা দেওয়া ধারালো ছুরি দিয়ে দিয়েছিল। একসময় ছুরি খেলা শিখেছিলাম, বুঝলে। খুব দ্রুত আমি ছুরিটা চালাতে জানি। ঠিক কোন জায়গায় আঘাত করে কাউকে মেরে না ফেলেও জখম করা যায় সেটাও আমি খুব ভালো করে জানি। ভাবলাম যদি অন্যরকম কিছু হয় তবে আমিও ছাড়ব না। পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছুরিটা স্পর্শ একবার অনুভব করে নিলাম। টাকা সোনা ধুতির নিচে ভেতরে পরনে একেবারে সেলাই করা রাখা আছে, চট করে কেউ খুঁজে পাবে না। অল্প কিছু টাকা এমনি পকেটে রাখা রাস্তায় খরচের জন্যে। যদিও আমি জানি, তবু ইচ্ছে করে জিজ্ঞেস করলাম, আজ অমাবস্যা না? হ্যাঁ বাবু, আজ কৌশিকী অমাবস্যা। আজ খুব ভালো দিন। কিসের ভালো? ভালো দিনই বটে বাবু, আপনি জানেননি? কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে পুজো দিলে সব মনস্কামনা পূর্ণ হয়। জয় মা। তুমি বুঝি এসবের খুব খোঁজ রাখো? মানে না না, আসলে এই পথেই আমার ভাইয়ের বাড়ি। আজ কৌশিকী অমাবস্যায় তার বাড়িতে কালী পুজো আছে। হ্যাঁ বাবু, বাবু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো বাবু। কি কথা? বাবু, বলছিলাম যে একবার ভাইয়ের ওখানে দেখা করে মাকে একটা প্রণাম করে একটু প্রসাদ মুখে দিয়ে চলে যাব। পথের মধ্যেই ওই বাড়িটা পড়বে। হ্যাঁ, তাছাড়া বলদগুলোকেও একটু খড় জল খাওয়াবো। অনেকটা পথ যেতে হবে তো। আমি কথা দিচ্ছি,
এরপর ট্রেনে চালিয়ে রাতের মধ্যে আপনারে পৌঁছে দেবো আমি। আমি প্রথমে কিছুটা আপত্তি জানালেও মায়ের প্রসাদ খাওয়ার আহ্বানে সাড়া না দিয়ে পারলাম না। তার সাথে অবলা প্রাণী দুটোর কথা ভেবেও রাজি হলাম। আমারও পেটে বিশেষ কিছু পড়েনি, তাই রাজি হলাম অগত্যা। রাত 12টা নাগাদ গাড়োয়ান উপস্থিত হলো তার ভাইয়ের বাড়ি। তাকে দেখেই সবাই হৈ হৈ করে উঠল। বুঝলাম গাড়োয়ানের নাম বলাই। ওর ভাই ওকে আসতে দেখেই জড়িয়ে ধরল। শুনলাম ওর নাম কানাই। কানাইয়ের বাড়িটা বেশ পুরনো, অনেক জায়গায় ভেঙে পড়েছে, তবে একটা কালী মন্দির দেখলাম সংস্কার করে মায়ের পুজো হচ্ছে। জায়গাটা অন্ধকার, তবে চাতালে কয়েকটা মশাল জ্বলছে। কানাইকে বলাই আমার পরিচয় করিয়ে দিতেই সে আমাকে সাদরে আহ্বান জানিয়ে মায়ের মন্দিরে নিয়ে গেল। দেখি সেখানে একজন মুণ্ডিত মস্তক, লাল কাপড় পরা দীর্ঘদেহী পুরোহিত পঞ্চপ্রদীপ নিয়ে মায়ের আরতি করছেন। মন্দিরের চাতালে দাঁড়িয়ে এক মনে বেশ কিছুক্ষণ মায়ের আরতি দেখলাম। এরপর সেই পুরোহিত ঘুরে দাঁড়ালেন। ওনার চেহারা দেখে চমকে উঠলাম। মানুষটা ফর্সা, তবে বিশাল চেহারায়, মুখমণ্ডলে অদ্ভুত একটা হিংস্রতা। সারা মুখে, দেহে, এমনকি ভুরুতেও কোনো লোমের চিহ্ন নেই। কপালে লাল সিঁদুরের টিকা, বড় বড় রক্তাভ চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সবচেয়ে অদ্ভুত তার বিকট মুখগহ্বরের সঙ্গে মানানসই ঝকঝকে সাদা দাঁতগুলো। ওনার এই রূপ দেখে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। তেমনই কর্কশ তার গলার স্বর। কর্কশ গলায় তিনি বললেন, আমি এখন মন্দিরের দরজা বন্ধ করে পুজোয় বসবো। আমি না ডাকা পর্যন্ত কেউ এখন মন্দিরের সামনে আসবে না। এখন সবাই চলে যাও, সবাই চলে যাও এখান থেকে। যখন বলবো তখন আসবে এখানে। আমার কথা ন্যূনতা হলে তার মৃত্যুর দায় আমি কিন্তু নেব না। তাই হবে কমল ঠাকুর। বলে কানাই সেখান থেকে সবাইকে নিয়ে সরে গেল। এতক্ষণ অন্ধকারে বুঝতে পারিনি। এবার মশালের আলোয় দেখলাম প্রায় 8-10 জন শক্ত সমর্থ জোয়ান পুরুষ মানুষ সেখান থেকে সরে গেল। তাদের প্রত্যেকের হাতেই হয় সড়কি, নয় বল্লম বা লাঠি জাতীয় একটা কিছু। একজনের হাতে একটা বড় চকচকে খাঁড়াও দেখলাম। আমার ততক্ষণ বুক ঢিপ ঢিপ করতে শুরু করে দিয়েছে। এমন সময় বলাই এসে আমার সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, বলছি ঠাকুর, আপনি আসুন, আমার গরুর গাড়িতে বিশ্রাম নেবেন চলুন। আপনার জন্য বামনি বুড়ির হাত দিয়ে একটু পায়েস আর কিছু গোটা ফল পাঠিয়ে দিচ্ছি, সেগুলো খান। পুজো শেষ হলে প্রসাদ পাবেন। হ্যাঁ, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বলাই। আরে সেই দায়িত্ব আমার, আপনারে কিচ্ছু চিন্তা করতে হবে না। আর কমল ঠাকুর যতক্ষণ পুজো করবে ততক্ষণ এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, এ ওনার আদেশ। হ্যাঁ, কমলাক্ষ কাপালিকের কথা না শোনা মানে মরণকে ডেকে আনা। আমি কথা না বাড়িয়ে গরুর গাড়িতে এসে বসলাম। গাড়িতে এসে বসার কিছুক্ষণের মধ্যেই এক বুড়ি ঘোমটা মাথায় এসে হাজির। বলি রেখা ভরা মুখটা দেখেই বুড়ির অনেকটা বয়স হয়েছে বলে বোঝা যাচ্ছে। বুড়ির হাতে একটা থালা, তাতে একটা বাটিতে পায়েস আর কিছু গোটা ফল রাখা। আমি হাত বাড়িয়ে থালাটা নিলাম। একটা কলা আর আম খেয়ে পায়েস খাওয়া শুরু করলাম। কিছুটা পায়েস খাওয়ার পর জল তেষ্টা পাওয়ায় দেখলাম আমার বোতলের জল শেষ। খাবার রেখে খালি বোতলটা নিয়ে জলের সন্ধানে গেলাম। দেখি কানাই, বলাই আর দুজন মিলে বুড়িকে কি যেন বলছে। আমি একটা গাছের আড়াল থেকে ওদের কথা শোনবার চেষ্টা করছিলাম।
এমন সময় আমার হাতে একটা নরম হাতের টান পড়ল। চমকে তাকিয়ে দেখি একটা বছর দশকের কিশোরী আমার হাত ধরে টানছে। মেয়েটি ইশারায় মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার নির্দেশ দিল। আমি এমনিতেই তখন বাকরুদ্ধ। তাছাড়া কেন জানি না আমার খুব ঘুম পাচ্ছিল। মেয়েটি এবার আমায় আরও একটু টেনে নিয়ে গিয়ে একটা বড় বটগাছের পেছনে নিয়ে গেল। সেখানে মশালের হালকা আলো পড়লেও গাছের সামনে থেকে কিছু দেখা যাবে না। মশালের সেই অল্প আলোয় দেখলাম কিশোরীর গায়ের রং ঘোর কালো, তবে মুখশ্রীটা বেশ সুন্দর। মাথায় একরাশ কালো চুল, তবে অযত্নে তাতে জট পড়তে শুরু করেছে। তবে সবচেয়ে সুন্দর হলো তার টানা বড় বড় দীঘল চোখ দুটো, নাকে একটা নোলক। মেয়েটাকে দেখে আমার কেন জানি না কালী মন্দিরের মূর্তিটার কথা মনে পড়ল, শুধু জিভটাই যা বার করা নেই। আমি প্রশ্ন করলাম, কে তুমি? আমি শ্যামা। আমায় এখানে টেনে আনলে কেন? তুমি পায়েসটা খেয়েছো নাকি? আচমকা এই প্রশ্নে একটু ঘাবড়ে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ খেয়েছি, তবে পুরোটা খাইনি। বেশ করেছো, এখন এটা চেবাও, নেশা কেটে যাবে। বলে একটা শিকড়ের টুকরো আমার হাতে ধরিয়ে দিল। এই জন্যে আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, বামনি বুড়ি তোমার পায়েসে মোদক মিশিয়েছে। মোদক? কিন্তু কেন? তোমায় নেশায় আচ্ছন্ন করে বলি দেবে গো। শুনে আমার পায়ের তলার থেকে মাটি সরে গেল। একটু থামলো তারানাথ, তারপর পাশে রাখা পেতলের ঘড়ি থেকে একটু জল খেলো। মোদক কি ঠাকুরমশাই? তারানাথ জলের ঘড়িটা নামিয়ে রেখে বললেন, এমনিতে মোদক হলো গণেশের পুজোয় ব্যবহৃত এক রকমের মিষ্টি। নারকেল, গুড় আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। কিন্তু তারা যে মোদকের কথা বলেছিল সেটা আলাদা জিনিস। অঘোর তান্ত্রিকেরা তাদের সাধনার সময় প্রচুর মদ আর মোদক বলে এক ধরনের নেশার জিনিস ব্যবহার করে। ওই কমলাক্ষ কাপালিক তার মানে অঘোরতান্ত্রিক ছিলেন? অঘোরতান্ত্রিক এবং পিশাচ সিদ্ধ কাপালিকের অনেক ক্ষমতা থাকে। তারানাথ আবার বলা শুরু করলো, এই কানাই আর বলাই দুই ভাই মিলে ডাকাত দল চালায়। ওরা বেশ কদিন হলো ডাকাতি করতে গিয়ে সমস্যায় পড়েছে। গত মাসে ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে দলের দুজন মারা গেছে, আর একজন খোঁড়া হয়ে পড়ে আছে। গত সপ্তাহে আবার ডাকাতি করতে গিয়ে গ্রামের লোকের হাতে ধরা পড়তে পড়তে কোনো রকমে বেঁচে গিয়েছে। তাই ওরা ওই কমলাক্ষ কাপালিককে ডেকে এনেছে কৌশিকী অমাবস্যায় পুজো করার জন্য। ইনি একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। ইনি তার সাধনার মাধ্যমে পিশাচকে আহ্বান করেন। তাকে তুষ্ট করতে পারলেই তার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। পিশাচকে তুষ্ট করতে হলে নরবলি দিয়ে সেই দেহ পিশাচের হাতে তুলে দিতে হয় খাদ্য হিসেবে। সেই নরবলির জন্যেই আমাকে বলাই ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে। তুমি শেকড়টা চেবাচ্ছ তো? আমি উত্তেজনায় ভুলেই গেছিলাম শেকড়টা খাওয়ার কথা। তাড়াতাড়ি মুখে দিয়ে চেবাতে লাগলাম। একটু কষ আর টক মেশানো স্বাদ, তবে গন্ধটা খুব সুন্দর, অনেকটা ইলাচের মতো। শিকড়টা পানের মতো চেবাতেই তৃষ্ণা ভাবটা অনেকটা কমে এলো। চেবাতে চেবাতে বললাম, এটা কিসের শেকড়? এটার নাম
এলাচ গন্ধা, এক ধরনের লতানে গাছের শিকড়। নেশা কাটাতে এর জুড়ি নেই, তার সাথে তেষ্টাও মেটে। মোদকে সিদ্ধি থাকে বলে খুব তেষ্টাও পায়। সত্যি দেখলাম শেকড়টা চেবানোর পর ঘুম ঘুম ভাবটা আর জল তেষ্টাটা অনেকটাই কেটে গেল। মেয়েটা এবার বলল, তুমি এখন গরুর গাড়িতে গিয়ে ঘুমে অচেতন হবার ভান করে শুয়ে থাকো, আর বাকি পায়েসটা ফেলে দিও, কিচ্ছু করার দরকার নেই। তুমি এত কিছু জানলে কি করে? আমি ওই কমলতান্ত্রিকের সাথেই আছি আজ প্রায় 4 বছর, আর 5 বছর বাদে আমি 16-এ পা দেব। তখন ওই তান্ত্রিক আমায় তার সাধন সঙ্গী করে নেবে। তুমি হবে নাকি তার সাধন সঙ্গী? প্রশ্নটা শোনা মাত্রই মেয়েটার মুখ ঘৃণায় ভরে গেল। বিদ্যুতের মতো ঝলসে উঠল তার চোখ জোড়া। তারপর আবার সেগুলো শান্ত হয়ে উঠল। সে শুধু দাঁতে দাঁত চেপে বলল, কখনোই না, দরকারে শেষ করে দেব। আমার জানার ইচ্ছে ছিল সে কাকে শেষ করে দেওয়ার কথা বলছে, কিন্তু তার ওই রুদ্র মূর্তি দেখে আর সে প্রশ্ন করবার সাহস হলো না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, এতই যদি অপছন্দ তবে আছো কেন ওর সাথে? ইচ্ছা করে কি আছি? 4 বছর আগে কলেরার গ্রামের অনেকের সাথে আমার বাবা মা আর ভাইও মারা যায়। আমিও পড়ে গেছি ভেবে গ্রামের কেউ আমাদের বাড়ির চৌহদ্দি মারায়নি। এমন সময় ওই কাপালিক এসে আমায় নিয়ে যান, চিকিৎসা করে সুস্থ করে তোলেন। সেই থেকে আমি ওনার সাথেই আছি, ওনার সেবা যত্ন করি, আর বিভিন্ন শেকড় বাগড় দিয়ে চিকিৎসা বিদ্যাও শিখি ওনার কাছে। তবে আর একটা জিনিসও উনি মাঝে মাঝে আমায় শেখান। কি জিনিস শেখান? তন্ত্র সাধনা। ওনার আমাকে বাঁচানোর আসল উদ্দেশ্য ছিল আমায় ওনার সাধন সঙ্গী বানানো। তাই উনি নিজে আমায় যত্ন করে তন্ত্র সাধনা শেখান, যাতে আমি পরবর্তীতে ওনার সাধন সঙ্গী হতে পারি। সেটা অনেক পরে আমি বুঝতে পেরেছি। তবে উনি সবকিছু আমাকে না শেখালেও ওনাকে লুকিয়ে আমি তন্ত্র সাধনার আরো অনেক কিছু শিখেছি, সেটা উনি জানেন না। এই জন্যই আসলে আমি এখন ওনার কাছেই রয়ে গেছি, না হলে কবেই চলে যেতাম। মানেটা ঠিক বুঝলাম না। উনি না শেখালে কিভাবে শিখলে তুমি? কমলাক্ষ কাপালিকের কাছে অঘোরতন্ত্র সাধনার অনেক গোপন ও মহামূল্যবান পুঁথি আছে, তবে সেগুলো উনি আমায় পড়তে দেন না। উনি যখন খুব নেশা করে থাকেন বা রাতে বিশ্রাম নেন, তখন মাঝরাতে লুকিয়ে লুকিয়ে আমি সেগুলো পড়ি এবং চর্চা করি। আসলে আমি খুব ছোট থেকেই বাবার কাছে সংস্কৃত চর্চা করেছি। আমার বাবা খুব নামকরা পুরোহিত ছিলেন। একদম ছোট থেকেই বাবা আমায় নিত্যকর্ম পূজা পদ্ধতি শেখাতেন। বাবা চাইতেন ওনার পর আমি বড় হয়ে ওনার কাজ সামলাই। সে কি, মেয়েরা আবার পুজো করে নাকি? কেন করবে না? বাবা আমায় বৈদিক যুগের নারী মৈত্রেয়ী আর গার্গীর কথা বলতেন। তিনি সে যুগের অনেক নারী পণ্ডিত, যেমন অপালা, ঘোষা, লোপামুদ্রার কথাও বলতেন। বাবা বলতেন বৈদিক যুগের পরে নারীদের কেবল সন্তান উৎপাদনের যন্ত্র ভাবা শুরু হয়। ও বাবা, তোমার তার মানে অনেক ক্ষমতা। একটু ব্যঙ্গে সুরে বললাম আমি। সত্যি কথা বলতে কি, উনি আমার আসল শক্তির পরিচয় পাননি। যেদিন টের পাবেন সেদিন বুঝবেন শ্যামার কত ক্ষমতা। এতক্ষণ বেশ লাগলেও সামান্য কিশোরীর এই আস্ফলন দেখে
আমি একটু অবাক হলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে ওই পিশাচ সিদ্ধ তান্ত্রিকের সাথে লড়াই করবে। তাই মেয়েটির কথাটাকে গুরুত্ব না দিয়ে বললাম, শুধু একটা কথা বলে যাও, তুমি আমায় সাহায্য করলে কেন? কেবলমাত্র কমলাক্ষ কাপালিকের বিরোধিতা করবে বলে? মেয়েটি এবার আমার দিকে চোখ তুলে তাকালো। দেখি সেই দীর্ঘ কাজল কালো চোখ দুটো জলে টলটল করছে। সেবার ধরা গলায় বলল, তোমার চোখ দুটো ঠিক যেন আমার সেই ছোট ভাইয়ের মতো, যে কলেরায় মারা গিয়েছিল। তোমায় দেখে আমার সেই ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেছিল। বলেই সে দু চোখের পাতা বুঝল, আর তার দুগাল বেয়ে নেমে এলো জলের ধারা। যদিও সে আমার চেয়ে বয়সে ছোট হবে, কেন জানি না আমি মাটিতে বসে পড়ে শ্যামার দু পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। দেখলাম তার পায়ে 6টা করে আঙুল। তার পায়ের ধুলো মাথায় নিয়ে উঠে দাঁড়ালাম। তুমি এখন যাও, গিয়ে গরুর গাড়িতে গিয়ে চুপচাপ মটকা মেরে পড়ে থাকো। কাউকে বুঝতে দেবে না তোমার হুঁশ আছে। তারপর যদি আমায় বলি দিয়ে দেয়, কে আমায় রক্ষা করবে? তুমি? যোগীশ্বরী তোমায় রক্ষা করবে। যোগীশ্বরী? সে আবার কে? সময় হলেই দেখতে পাবে তাকে। এখন যাও, আর যা বললাম মনে থাকে যেন। আদেশের ভঙ্গিতে সেই কথাগুলো বলে সেই কিশোরী অদৃশ্য হলো অন্ধকারে। আমিও গরুর গাড়িতে ফিরে এসে বাকি পায়েসটুকু ফেলে দিয়ে খালি বাটিটা রেখে খড়ের বিছানায় মটকা মেরে পড়ে রইলাম। তার আগে দেখে নিলাম পাঞ্জাবির পকেটে ছুরিটা ঠিক আছে কিনা। একটু বাদে দেখি কানাই, বলাই আর একজন ষণ্ডা মতন লোক এসে গরুর গাড়ির সামনে উপস্থিত হলো। 3 জনের মুখ দিয়ে দেশি মদের তীব্র গন্ধ বেরোচ্ছে। কানাই খালি পায়েসের বাটিটা হাতে তুলে দেখে নিয়ে বলল, ওষুধে কাজ দিয়েছে। দেবে না মানে? বামনি বুড়ির বানানো ওষুধ কাজ না হয় যাবে কোথায়? একবার আমি একটু বেশি মদক খেয়ে ফেলেছিলাম, তারপর টানা 2 দিন ঘুমিয়েছিলাম। রাঘব, দেখ তো আবার মরে টরে যায়নি তো? শহুরে বাবু বলে কথা। ষণ্ডা লোকটা তখন আমার নাকের নিচে হাত দিয়ে বলল, না বড় সর্দার, বিশ্বাস পড়ছে, এখনো টপকায়নি। ঠিক আছে, ব্যাটার হাত পাগুলো বেঁধে ফেল। কখন আবার জেগে যায় বিশ্বাস নেই। ভালো করে বাঁধ ব্যাটাকে, যাতে কিছু করতে না পারে। কানাই হুকুম দিল। এরপর ষণ্ডা মার্কা লোকটা দড়ি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলল। আমি অচেতনের ভান করে পড়েছিলাম। কেন জানি না লোকটা আমার বাঁধনটা কষে বাঁধেনি। ব্যাটাকে কাঁধে তুলে মন্দিরের সামনে নিয়ে চল। কমল ঠাকুর আমাদের মন্দিরের চাতালে যেতে বলেছে। একটু পরেই ঠাকুর দরজা খুলে বেরিয়ে আসবেন। তারপর ব্যাটাকে বলি দিয়ে পিশাচকে আহ্বান জানাবে না। সেই পিশাচ তুষ্ট হলে তারপর আমাদের আর পায় কে? তখন সবাই দেখবে আমাদের ক্ষমতা। আর কিছুক্ষণের অপেক্ষা। হ্যাঁ, বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল 2 ভাই। ষণ্ডাটা এবার আমায় অবলীলায় কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। মন্দিরের সামনে নিয়ে এসে চাতালে সাবধানে শুইয়ে দিল আমাকে। চোখ বন্ধ করে থাকলেও টের পেলাম আরো অনেকগুলো মশাল জ্বলে ওঠায় জায়গাটা বেশ আলোকিত হয়ে উঠেছে। কান খাড়া। লোকজনের কথাবার্তা শুনে বুঝলাম ডাকাত দল এখন কারণ বাড়ি সহযোগে মাংস খাওয়ায় ব্যস্ত। বামনি বুড়িকে সবাই ডাকাডাকি করছে শুনে বুঝলাম সেই খাবার আর মদ পরিবেশন করছে। ওই হুল্লোড় আর হাসি ঠাট্টায় জায়গাটা মুখরিত। কড়া মদ আর মাংসের গন্ধে পুরো শরীর গুলিয়ে উঠল আমার।
ডাকাতের দল আনন্দে ব্যস্ত, আর বলির আগে ছাগ শিশুর মতো ভয়ে কাঁপছি আমি। আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু নিশ্চিত। ইষ্ট নাম জপ করতে গিয়ে দেখি আপনা থেকেই মনে হলো, এই যোগীশ্বরী, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করো। একটু বাদেই অবশ্য ডাকাত দলের হই হল্লা অনেক কমে এলো। সবাই কারণ বাড়ি পালন করতে করতে কেমন যেন ঝিমিয়ে পড়েছে, বুঝলে। বামনি বুড়ি সবাইয়ের পাত্রে আরো বেশি করে পানীয় ঢেলে দিতে লাগলো। তারাও সম্মোহিতের মতো সেগুলো পান করে যেতে লাগলো। কানাই এর মধ্যেই মাটিতে বসে পড়লেও বলাই টলতে টলতে বাড়ির ভেতরের উদ্দেশ্যে রওনা দিল। তার আগে জড়ানো গলায় চিৎকার করে বলল, ভাই সব, এখনো অনেক মাংস রান্নাঘরে পড়ে আছে, সেগুলো নিয়ে আসি নাকি? এই কজনে একটা গোটা পাঁঠা খেতে না পারলে আমরা কিসের পুরুষ? হ্যাঁ, যা যা, কেউ নিয়ে আয় বাকিটা, তারপর জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, এই বলে সে টলতে টলতে ভেতরে চলে গেল। আমি প্রচন্ড ভয় সত্ত্বেও অল্প একটু চোখের পাতা ফাঁক করে দেখলাম, ডাকাত দলের সবাই এবার মাটিতে এলিয়ে পড়েছে। আর ঘুমটা মাথায় বামনি বুড়ি আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট চাস তবে পালা, না হলে সব কটা মরবি। কে কে তুই? এবার বলাই খোঁড়াতে 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 কানাইয়ের কাছে এগিয়ে গেল। তাকে ধাক্কা মেরে তুলে বলল, হে কানাই, এই কানাই ওঠ, দেখ দেখ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাদা? এত চেঁচামেচি কিসের? শান্তিতে ঘুমাতেও দেয় না। বলাই কিছু বলার আগেই দড়াম করে মন্দিরের দরজা খুলে গেল। দরজা খুলতেই কমলাক্ষ কাপালিক তার ভীষণ দর্শন মূর্তি নিয়ে বেরিয়ে এলেন। সারা শরীর তার ঘর্মাক্ত,
মুখটা জিঘাংসায় আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। কানাই আর বলাই ততক্ষণে পরিস্থিতি আঁচ করে বাকিদের ধাক্কা মেরে তুলতে ব্যস্ত। তারা টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। যোগীশ্বরী এবার তাদের দিকে তাকিয়ে দুহাত দিয়ে আঙুলের ইশারায় সম্মোহনের ভঙ্গি করলেন। তারপর বললেন, আমি যোগেশ্বরী, তোমাদের আদেশ করছি তোমরা ঘুমিয়ে পড়ো। এরপরেই ডাকাত দলের লোকজন কটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। এবার কানাই একটা জ্বলন্ত মশাল হাতে নিয়ে এগিয়ে এলো যোগীশ্বরীর দিকে। যোগেশ্বরী তার চোখের দিকে তাকিয়ে বললেন, স্তব্ধ হও। কানাই সঙ্গে সঙ্গে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এই সময় বলাই টলতে টলতে যোগেশ্বরীর দিকে এগিয়ে আসতে গিয়ে হঠাৎই হুমড়ি খেয়ে পড়ে গেল। তারপর কানাইয়ের হাতের জ্বলন্ত মশাল সমেত দুজনে জড়াজড়ি করে পড়ে গেল মাটিতে। কানাইয়ের হাতের জ্বলন্ত মশালের আগুনে বলাইয়ের মদে ভেজা পোশাকে আগুন ধরে গেল। ক্রমশ দাউ দাউ আগুনে জ্বলতে লাগলো বলাইয়ের দেহ। কানাই প্রাণপণে চেষ্টা করতে লাগলো উঠে দাঁড়াবার, কিন্তু তাকে যেন অদৃশ্য কোনো শক্তি দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যার বাঁধন শত চেষ্টাতেও কাটতে পারছে না সে। এর মধ্যেই ছুরি দিয়ে আমি হাতের বাঁধন কেটে ফেলে পায়ের বাঁধন কাটা শুরু করে দিয়েছি। এত গণ্ডগোলের মধ্যে বোধহয় কেউ আমায় খেয়ালই করেনি। কমলাক্ষ কাপালিক এবার রুদ্রমূর্তি ধারণ করে বললেন, তুচ্ছ নারী, তুই কি মনে করেছিস? কে মনে করেছিস এইসব সাধারণ বান মেরে তুই আমায় বশ করবি? হ্যাঁ, তুই আমায় বশ করবি? প্রথমে তুই সম্মোহন বানে এইসব দুর্বল চিত্তের মানুষদের বশ করেছিস, তারপর কানাইকে স্তম্ভন বান মেরে ভঙ্গু করে দিয়েছিস। এসব করে আমায় কিচ্ছু করতে পারবি না রে তুই, তুচ্ছ নারী। এসব হঠযোগ আমার অনেক অনেক দেখা আছে। আমি এবার তারানাথকে থামিয়ে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, সম্মোহন, স্তম্ভন এসব কি সত্যি আছে? ছোটবেলায় তোমরা একে চন্দ্র পড়েছিলে? কেন পড়বো না? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু। ঠিক। একে চন্দ্র মানে চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে তৃতীয় নয়নের কথা সবাই জানে। চারটে বেদের নামও বলতে পারবে, কিন্তু পঞ্চবান কি কি বলতো? প্রশ্ন শুনে আমাদের মুখ দেখে তারানাথ বুঝে গেল আমরা এর উত্তর জানি না। তাহলে বলি শোনো। কন্দর্পের 5 বান যথা সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। মদনদেব প্রথম এই বান প্রয়োগ করেন। তান্ত্রিকেরা এই বানের মাধ্যমে কাউকে সম্মোহন মানে ওই তোমরা যাকে বলো ওই হিপনোটিজম না কি বলো তাই করতে পারবে, অর্থাৎ তাকে সম্মোহিত করে নিয়ন্ত্রণ করতে পারবে। এই রকমভাবে তারা দ্বিতীয় বান উন্মাদন প্রয়োগের মাধ্যমে পাগল করে দিতে পারবে। শোষণও বুঝলাম, তার মানে যোগীশ্বরী তাপন বান প্রয়োগের মাধ্যমে বলাইকে পুড়িয়ে মারলেন, তাই তো ঠাকুরমশাই? হয়তো তখন অত শত বুঝিনি। পরে যোগীশ্বরীকে একদিন পঞ্চবানের কথা জিজ্ঞাসা করায় অল্প স্বল্প কিছু বলেছিলেন। কিন্তু স্তম্ভন মানে কি ঠাকুরমশাই, যেটা দিয়ে উনি বলাইকে জব্দ করলেন? বলাই নয়, কানাই। স্তম্ভন মানে কাউকে স্তম্ভ অর্থাৎ জড়বৎ পদার্থে পরিণত করা। হ্যাঁ, আসলে সেদিন যোগীশ্বরী যা করেছিলেন সেটা বোঝার ক্ষমতা একমাত্র ওই কমলাক্ষ কাপালিকেরই ছিল। তারানাথ কথা বলা শেষ করে ভেতরে যাওয়ার আগে বলে গেল, যাই, চারিমাকে আর একবার চায়ের কথা বলে আসি। আমার কিন্তু বলা এখনো শেষ হয়নি। তোমরা বসো বসো। তারানাথ চলে যেতে আমরা বারান্দায় এসে দুজনে সিগারেট ধরালাম। জানি আমাদের এই সুযোগটা দেওয়ার জন্যই ও ভেতরে যায়। সিগারেট ধরিয়ে বাইরে দেখলাম বৃষ্টির বেগ কমে এলেও জল দাঁড়িয়ে গেছে। বিভূতি,
আজ দরকার পড়লে ট্যাক্সি চেপে যাব, কিন্তু তারানাথের পুরো গল্প না শুনে যাচ্ছি না। তুমি যাই বলো, তোমার লটারির ব্যাপারটা কিন্তু তারানাথ ঠিকই বলেছে। শোনো, একটু চোখ কান খোলা রাখলে অমন ভবিষ্যৎবাণী তুমি আমিও করতে পারবো। আমি তর্ক করতে যাচ্ছিলাম, এমন সময় চারিকে আসতে দেখে আমি চুপ করলাম। সে আমাদের দেওয়া পুতুলটা আমাদের দিকে বাড়িয়ে দিল। দেখলাম পুতুলের মেম সাহেবের পোশাক খুলে তাকে ছোট্ট কাপড় পরিয়েছে। বিদেশি কেতার চুল খুলে তাতে বিনুনি বেঁধেছে। আমি মজা করে বললাম, হে যে আমাদের ছোট্ট চারিমা। কথাটা শুনে তার নিষ্পাপ মুখে যে অনাবিল আনন্দ ফুটে উঠল, তার দাম দেওয়ার ক্ষমতা আমার মতো ক্ষুদ্র মানুষের নেই। বর্তমানে চাওয়া পাওয়ার এই পৃথিবীতে ক্ষুদ্র অকিঞ্চিতকর উপহার পেয়ে এই মাতৃহারা বালিকার কোমল মনে যে আনন্দের সঞ্চার হয়েছে, তার সামনে কিশোরীর ওই পুরস্কার পাওয়া লটারির টিকিটও এক টুকরো ছিঁড়া কাগজ মাত্র। চারিমা, বাবার গলার ডাক শুনে সে ভেতরে দৌড়ল। আমরা সিগারেট দ্রুত শেষ করে আবার ঘরে ঢুকলাম। তারানাথ এবার একটা পাসিং শো ধরিয়ে কয়েকটা শুকটান মেরে বলল, এবার তোমাদের আসল ঘটনাটা বলি। পিশাচের ঘটনাটা না শুনলে তো কিছুই শোনা হলো না। ওরে বাবা, এরপর আবার পিশাচ? তারানাথ সে কথায় গ্রাহ্য না করে আবার শুরু করলেন। এবার কমলাক্ষ কাপালিক চোখ বুজে দুহাত ওপরে তুলে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম নমঃ পিশাচেশ্বর পিশাচ সঙ্গম দেহি মায় মম পূজাত্তং গ্রহণা শ্যামা নমো নমঃ। জোরে জোরে 3 বার এই মন্ত্র পাঠ করবার পরে পুরো জায়গাটা পচা মাংসের গন্ধে ভরে গেল। আকাশে গুমোট ভাব থাকলেই সেই ছোট্ট জায়গায় একটা ঝড় উঠল। আশেপাশের গাছগুলো বারবার আন্দোলিত হতে লাগলো। পচা গন্ধটা হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ মশালের আলোয় দেখলাম একটা বিশাল আকায় তুপে জীব সেখানে হাজির হয়েছে। সেটা লম্বায় প্রায় 7 ফুট। দেহটা মানুষের মতো হলেও মুখটা ভাল্লুক আর শেয়াল মিলি। পরনে কোনো বস্ত্র নেই, সারা গা পশুদের মতো লোমে ভর্তি। পেশিবহুল হাত দুটো প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে। সেই হাতে লম্বা লম্বা বড় বড় বাঁকানো ধারালো নখ। মুখে ঝকঝকে দাঁতের সারির মধ্যে কুকুরের মতো সাদন্তগুলো ঝলসে উঠল। জীবটার মুখ দিয়ে অনবরত লালা ঝরে পড়ছে আর গড়গড় করে জান্তব একটা আওয়াজ বের করছে। লাল চোখ দুটো যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। তাকে দেখলেই অন্তরাত্মা ভেতর থেকে কেঁপে ওঠে। যোগীশ্বর এবার বলে উঠলেন, তুই পিশাচ ডেকে আনলি শেষে? এই তোর ক্ষমতা? কমলাক্ষ কাপালিক এবার আমার দিকে তর্জনী দেখিয়ে বললেন, হ্যাঁ, এবার ওই ব্যাটাকে বলি দেব, তারপর ওই রক্ত মাখা দেহটা তুলে দেব পিশাচের হাতে। ওর কাঁচা মাংস খেয়ে পিশাচ সন্তুষ্ট হলেই আমার সব মনস্কামনা পূরণ হবে। এরপর তোকে বলি দিয়ে মায়ের পুজো শেষ করব আমি। এরপর তিনি পড়ে থাকা খাড়াটা তুলে আমার দিকে এগোলেন। যোগেশ্বরী আমার মাথায় হাত রেখে বললেন, ভয় পাস না, শত্রুর মোকাবিলা কর। মনে রাখবি, যোগেশ্বরী তোর সহায়। মায়ের সেই স্পর্শে আমার শিরায় শিরায় যেন বিদ্যুৎ খেলে গেল। শরীরে অদ্ভুত একটা বল অনুভব করলাম আমি। আমার এত সাহস আর এত শক্তি কোথা থেকে এলো ভেবে নিজেই অবাক হয়ে গেলাম। সেই তান্ত্রিক খাড়াটা মাথার উপরে তুলে আমায় আক্রমণ করবার চেষ্টা করতেই আমি দ্রুত নিচু হয়ে তার হাত লক্ষ্য করে ছুরিটা চালালাম। বলে শব্দ করে খাড়াটা নামিয়ে নিজের কনুইয়ের কাজটা চেপে ধরলেন তিনি। সেখান থেকে তখন গল গল করে লাল তাজা রক্ত বেরিয়ে পড়ল। উনি এবার আমায় ছেড়ে ওনার আসল শত্রুর দিকে ফিরলেন। তারপর ছুটে গিয়ে যোগেশ্বরীকে মারলেন এক ধাক্কা। সেই ধাক্কায়
যোগীশ্বরী মাটিতে পড়ে যেতেই মায়ের সেই জটা পড়া চুল ধরে টান মারতে গেলেন। যোগীশ্বরী শুধু চোখ বুজে বললেন, ওম বজ্রকরণ শিবে রুধভাবে মমাহে অমৃত কুরু কুরু স্বাহা। আমি স্পষ্ট দেখলাম আকাশ থেকে ঠিক ওই জায়গায় যেন একটা ছোট্ট একটা বজ্রপাত হলো। কলকল শব্দের সাথে বিদ্যুৎ ঝলকে আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি কাপালিক মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর যোগীশ্বরী মায়ের চোখ দিয়ে আগুন ঝরছে। তিনি হুঙ্কার দিয়ে বললেন, এবার টের পেলি তুচ্ছ নারীর ক্ষমতা? কে কে আপনি? হ্যাঁ, এই বজ্রকরণ মন্ত্র কোনো সাধারণ সাধক সাধিকার ক্ষমতার তো বাইরে। হ্যাঁ, কে কে আপনি? আগেই তো বললাম আমি যোগীশ্বরী। এমন সময় ঘটল একটা ভয়ঙ্কর কাণ্ড। সেই পিশাচ তার লাল লম্বা জিভ বার করে ভৈরবের কনুই থেকে বেরিয়ে আসা রক্ত চাটতে শুরু করল। তান্ত্রিক একবার না বলে বাধা দেওয়ার চেষ্টা করলেও জিভটা তার সাধারণত বসিয়ে দিল ভৈরব তান্ত্রিকের কাঁধে। এবার টের পেলি পিশাচকে ডাকার পর তাকে রক্ত মাংস দিয়ে তুষ্ট করতে না পারলে কি হয়? সে এবার যে তাকে ডেকে এনেছে তার মাংস ভক্ষণ করবে। হ্যাঁ, আমায় বাঁচান, আমায় বাঁচান ভৈরবী, আমায় বাঁচান। আমার যত ক্ষমতাই থাক, পিশাচের হাত থেকে এই মুহূর্তে তোকে বাঁচাতে পারবো না। আর তোর মতো পাপিষ্ঠকে কেন বাঁচাবো বলতে পারিস? বলে উনি আমার হাত ধরে হ্যাচকা টান মেরে বললেন, এখানে আর এক মুহূর্ত নয়, এসো আমার সাথে। আর খবরদার পেছন ফিরে দেখার চেষ্টা করো না। ভৈরবীর কথা মতো তার হাত ধরে দৌড় দিলাম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। পেছনে কানে এলো ধনরাক্ষতান্ত্রিকের শেষ বুক ফাটা আর্তনাদ। মাঠ ঘাট ঝোপ ঝাড় পেরিয়ে ছুটলাম আমরা। অবশ্য ছোটা না বলে বলা যায় যোগীশ্বরী আমাকে উড়িয়ে নিয়ে চললেন। দিব্যি দৌড়ে চলেছি, অথচ যেন মাটিতে পা পড়ছে না। সবচেয়ে বড় কথা, আমি একটু হাঁপাচ্ছি না। অবশেষে বেশ কিছুক্ষণ পর পাকা বাস রাস্তা পেলাম। তখন পূব আকাশ লাল হয়ে এসেছে। আমি বললাম, এবার আমি যেতে পারবো মা। এই রাস্তা দিয়েই ভোরের প্রথম বাস আসবে, আমি তাতেই চলে যেতে পারবো। উনি কিছু না বলে মৃদু হাসলেন। বললাম, যাই তাহলে? যাই নয় বাবা, বলো আসি। বলে যোগীশ্বরী পিছনে ফিরতে উদ্যত হলে আমি বললাম, মা, আবার কবে দেখা পাবো মা? যখন দরকার হবে এক মনে তারা মাকে স্মরণ করবি, আমি ঠিক হাজির হয়ে যাব। তবে যে সে জায়গায় আমার দেখা পাবি না, শ্মশানে নির্জনে এক মনে চোখ বুজে তারা মায়ের জপ করবি, দেখবি আমি ঠিক হাজির হয়ে গেছি। তবে খুব দরকার হলে তবেই স্মরণ করবি, না হলে নয়। মা, মা, আরেকটি বার দাঁড়াও মা, তোমায় একবার প্রণাম করব। বলে দৌড়ে গেলাম মায়ের কাছে। নিচু হয়ে প্রণাম করতে কি অবাক হলাম, দেখি মায়ের পায়ে 6টা করে আঙুল, ঠিক যেমনটি দেখেছিলাম শ্যামা বলে কিশোরীটির পায়ে। এক মুহূর্তের জন্যে দুহাতে চোখটা কচলে নিয়ে দেখি সামনে কেউ নেই। মা কোথায় গেলেন? তাহলে কি শ্যামাই রূপ বদল করে যোগীশ্বরী হয়ে আমার প্রাণ বাঁচালেন? সোজা হয়ে দাঁড়ালাম, দুহাত জড়ো করে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে বললাম, হে মা যোগীশ্বরী, এই অবোধ সন্তানের অপরাধ ক্ষমা করো মা। আমি তোমায় চিনেও চিনতে পারিনি মা। আমার দু চোখ দিয়ে নেমে এলো জলের ধারা। এই ধারায় ধুয়ে যেতে লাগলো আমার যত সংশয়। দেখলাম পূব আকাশে টকটকে লাল সূর্যটা উঁকি মারতে শুরু করেছে। একটু বাদেই সেটা লাল সিঁদুরের টিপের মতো দেখতে লাগলো।
ঠিক যেমনটি দেখেছিলাম মা যোগেশ্বরীর ফর্সা চওড়া কপালে। তার মানে কিশোরী শ্যামাই যোগীশ্বরী? তা কি করে হয়? শ্যামা তো কালো ছিল, আর যোগীশ্বরী তো ঠাকুরমশাই বললেন ফর্সা। ভুলে যেও না, সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। এর সাথে আবার কৌশিকী অমাবস্যার কি সম্পর্ক? তাহলে তোমাদের কৌশিকী অমাবস্যার কাহিনী জানা দরকার। আসলে তোমরা এই আজকালকার ছেলে ছোকরারা খুব পণ্ডিত মনে করো তো নিজেদেরকে, কিন্তু পুরাণ বা অন্য কোনো ধর্মগ্রন্থের খোঁজ রাখো না। খোঁচাটা গায়ে না মেখে কিশোরী বলল, আপনি বলুন কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য, আমরা শুনব। হ্যাঁ, বলবো। পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ হয় কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতেই ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। হ্যাঁ, তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী শ্যামার কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শম্ভু ও নিশুম্ভু কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে। অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়াও মেনকাজনী গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না। তাহলে উপায়? পূর্বজন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো, তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন, শিব সব দেবতার সামনেই পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত এবং ক্রোধিত মনে মানস সরোবরের ধারে এক কঠিন তপস্যা করলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলো থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ শ্যামার কিশোরী হয়। ইনি শ্যামা কৌশিকী। ভাদ্র মাসের সেই তিথি যেদিন এই শ্যামার উৎপত্তি হয় এবং তিনি শম্ভু ও নিশুম্ভুকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার এই দিনে 10 মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম শ্যামা তার ভৈরবী মর্তধামে আবির্ভূত হন। চারি এই সময় চা নিয়ে ঢুকল। চায়ে চুমুক দিয়ে আমি প্রশ্ন করলাম, এই যোগীশ্বরীর সাথে আপনার পরে দেখা হয়েছিল? আর পরে দেখা একবারই হয়েছিল। আমি তখন প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। আমার সঙ্গীরা সবাই আমায় ফেলে চলে গিয়েছিল। আসলে তারা বেরিয়েছিল
হরিদ্বারে তীর্থ দর্শনে। আমার ওই অবস্থা দেখে তারা আমায় একটা ধর্মশালায় ফেলে পালিয়ে যায়। যখন জ্ঞান ফেরে দেখি মা যোগীশ্বরী মাথায় জলপট্টি দিচ্ছেন। সে কথা না হয় পরে একদিন হবে। বৃষ্টি এখন বন্ধ হয়েছে, এখন তোমরা বাড়ি যাও। গলির মোড়ে একটা ট্যাক্সি আশা করি পেয়েই যাবে। আর একটা কথা বলি কিশোরী, আজ রাত 10টা অবধি তোমার তুঙ্গে বৃহস্পতি ছিল, তাই সব কাজেই তুমি সফল হয়েছ। কিন্তু এর পর এই যোগ আর থাকবে না বহু বছর, তাই যা করবে ভেবে চিন্তে করবে। বলে তারানাথ চায়ের কাপ টেনে নিল। আমি বললাম, আজ তাহলে আমরা আসি। কিশোরী চুপচাপ চা শেষ করে উঠে দাঁড়ালো। তার মুখে দেখলাম চিন্তার ভাঁজ। বাইরে বেরিয়ে সে বলল, ভাবছিলাম চাকরির সাথে সাথে একটা ছোটখাটো ব্যবসা শুরু করব, কিন্তু তারানাথ যা বলল তাতে ভাবছি এখন থাক। আমরা গলির মোড়ে আসতেই কোথা থেকে একটা হলুদ ট্যাক্সি আমাদের পাশে দাঁড়িয়ে পড়ল। আমি ঠিকানা বলে ট্যাক্সিতে চড়ে বসলাম। আমার পাশে বসে কিশোরী হাত ঘড়ি দেখে বলল, আর আধ ঘন্টা। আমি দেখলাম ঘড়িতে 9:30 বাজে। আমি বললাম, তখন তোমায় অনেক কথা বলতে পারতাম, কিন্তু চারি এসে যাওয়ায় বলতে পারিনি। কিন্তু বলো তো, তুমি যে নতুন ব্যবসায় নামতে চাইছো সেটা তো আমায় পর্যন্ত বলনি। সেটা মানুষটা টের পেল কিভাবে? হ্যাঁ, সেটাই ভাবছি। সত্যি বলতে কি, লোকটাকে নিয়ে আড়ালে আবডালে ঠাট্টা করি ঠিকই, তবে না এসে থাকতে পারি না। ঠিক যেমন একটা নেশাখোর লোকরা তাদের আড্ডায় না গিয়ে থাকতে পারে না, আমরাও তেমন। তোমার উপমাটা আমার মোটেই পছন্দ হলো না। আমরা সিগারেট খাই বটে, তবে সেটা কোনো বড় নেশার মধ্যে পড়ে না। আরে, আমি মশকরা করছিলাম। আমাদের আসলে অদ্ভুত গল্প শোনার নেশা। সেই নেশার টানেই বারবার হাজির হই লোকটার কাছে। আর লোকটার ঝুলিও যেন অফুরন্ত। অদ্ভুত সেসব গল্প শুনলে মনে হয় সব যেন চোখের সামনে ঘটতে দেখছি, সিনেমার মতো। অথচ তাকেই তুমি কথায় কথায় খোঁচা দাও। আরে, সে তো মানুষটাকে আরো উত্তেজিত করে নতুন নতুন গল্প শুনবো বলে। তাহলে আবার কবে আসবে? সামনের মাসে মাইনে পেলেই আবার আসবো। সেবারে কিন্তু সব খরচা আমার। ঠিক আছে, তাই হবে। আমার বাড়ির সামনে এসে যাওয়ায় আমি ট্যাক্সি থেকে নেমে পড়লাম। কিশোরী জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বউঠানকে জিজ্ঞাসা করো সন্দেশটা কেমন খেলো, ভীম না আগের। আমি স্মিত হেসে গলির পথে রওনা হলাম। ড্রাইভার ট্যাক্সি স্টার্ট দিতেই অদ্ভুত আওয়াজ করে বারবার বন্ধ হয়ে যেতে লাগলো। ইতিমধ্যে আবারও বৃষ্টি শুরু হওয়ায় আমি ছাতা মাথায় ট্যাক্সির সামনে গেলাম। গিয়ে দেখি কিশোরী সমানে ড্রাইভারকে ধমকাচ্ছে, আর সেই বেচারি যন্ত্রের যন্ত্রণা সইবার চেয়ে বাবুটির শব্দবাণে জর্জরিত হয়ে বারবার দুঃখ প্রকাশ করছে। আমি বললাম, এটুকু পথ না হয় হেঁটেই চলে যাও। কিশোরী ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে এলো। তারপর গজগজ করতে করতে নিজের বাড়ির পথ ধরল। এমন সময় একটা বড় লরি তার পাশে জল ছিটিয়ে চলে গেল। সেই জলের ফোয়ারায় তার সর্বাঙ্গ ভিজে গেল। এরপরই দেখলাম একটা দমকা বাতাসে তার ছাতাটি গেল উল্টে। আমি হাত ঘড়িতে দেখলাম ঘড়ির কাঁটা সদ্য 10টা পেরিয়েছে।